আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটু অণুজীব নিয়ে গাইডলাইন দিব। আমাদের অণুজীবের উপর ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার উপর আলাদা আলাদা করে লেকচার তৈরি করা হয়েছে। ভাইরাসের উপর ৩টি লেকচার, ব্যাকটেরিয়ার উপর ১টি লেকচার এবং ম্যালেরিয়ার উপর ১টি লেকচার তৈরি করা হয়েছে। আচ্ছা, তো এখন তোমরা বই থেকে আসলে কিভাবে পড়বে? ওইটা তো ওইখানে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম যে কিভাবে আসলে পড়তে হবে বা কিভাবে প্রশ্নগুলো আসে। সেই ভিত্তিতে আমরা পড়িয়েছিলাম। তো এখন তোমরা বইতে আসলা, এখন বইতে তোমরা কিভাবে আসলে পড়বে? আমি তোমাদের তো মূলত বইতে যেভাবে পড়তে হবে সে ব্যাপারে আমি তোমাদের সাধারণত কিছু আইডিয়া দিব। যেমন যখন তোমরা ভাইরাস চ্যাপ্টারটা ওপেন করবে, ভাইরাস চ্যাপ্টারে গেলে তোমার প্রথমতই একদম ফার্স্টে যেটা পড়বে সেটা হচ্ছে ভাইরাসের গঠন কি বা ভাইরাস কাকে বলে বা ভাইরাস জিনিসটা আসলে কি। যেমন কথা বলা আছে যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত হয় বা আবরণ দিয়ে গঠিত হয়। তো প্রথমতই তোমরা এই পার্টটা তোমরা পড়বে, সংজ্ঞাটা। এরপর তোমরা দেখবে যে এখানে ইতিহাস আছে, তো ইতিহাসের মধ্যে তোমরা স্বাভাবিকভাবেই যারা জনক, তারপর প্রথম কে আবিষ্কার করেন, প্রথম কোন ভাইরাস আবিষ্কার হয় এবং সব থেকে ছোট ভাইরাস কোনটা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তোমরা পড়ে ফেলবে। এগুলো এখানে দাগানো আছে, তো এগুলো তোমরা পড়ে ফেললে। এরপর তোমরা যাবে ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের বৈশিষ্ট্য পড়তে গেলে ভাইরাসের বৈশিষ্ট্যটা অনেক ইম্পর্টেন্ট। ভাইরাসের বৈশিষ্ট্য থেকে তোমরা কি পড়বে? জড় বৈশিষ্ট্য কি কি আছে, জীবীয় বৈশিষ্ট্য কি কি আছে। আর এখানে তোমরা কিভাবে পড়বে? তোমরা সবসময় এভাবে পড়বে যে যেমন এখানে একটা পয়েন্ট আছে যে এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নাই। তাহলে ভাইরাসের এই যে নিজস্ব যে বিপাকীয় কোনো এনজাইম নাই, এখন এই ক্ষেত্রে তোমরা আসলে এটা তোমরা এইভাবে পড়তে পারো যে ভাইরাস যেহেতু একটি একটা বস্তুর মতো কাজ করে, একটা রাসায়নিক বা একটা নিষ্ক্রিয় বস্তুর মতো কাজ করে। তো বস্তুর মধ্যে তার এনজাইম থাকবে না, লিভিং অর্গানিজমের মধ্যে এনজাইম থাকে। তো এভাবে তোমরা কমন সেন্স মেক করবে বা একটা লজিক মেক করে পড়ার চেষ্টা করবে। আচ্ছা, তো এরকম এরপর জীবীয় কিছু বৈশিষ্ট্য আছে। জীবীয় বৈশিষ্ট্য কি কি থাকতে পারে? যেমন এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে, তারপর ডিএনএ আরএনএ আছে ইত্যাদি ইত্যাদি, এদের জীবীয় বৈশিষ্ট্য থাকতে পারে। আচ্ছা, এরপর আসবে ভাইরাসের গঠন। ভাইরাসের গঠনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভাইরাসের মূলত ডিএনএ আরএনএ দিয়ে, ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত হয়। এটা কিন্তু অনেকবার আসছে যে এটা কি ডিএনএ আরএনএ দুইটা দিয়ে গঠিত না, হয়তো ডিএনএ থাকবে হয়তো আরএনএ থাকবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যায় ব্যাকটেরিয়া বা অন্যান্য সবার ক্ষেত্রেই একটা বডির মধ্যে বা একটা সেলের মধ্যে ডিএনএ আরএনএ দুইটাই থাকতে পারে। বাট মূল জেনেটিক ম্যাটেরিয়ালটা সাধারণত ডিএনএ হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তারপর আমাদের যে ইউক্যারিওটিক সেলগুলো আছে তাদের ক্ষেত্রেও মূলত ডিএনএটাই জেনেটিক ম্যাটেরিয়াল হয়। আর ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ আর আরএনএ যে কোনো একটাই হতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখবো যে ক্যাপসিড থাকে, তারপর এনভেলাপ থাকে। সবার কি এনভেলাপ থাকবে না? সবার কিন্তু এনভেলাপ থাকবে না। কিছু কিছু আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এনভেলাপ থাকবে। আচ্ছা, তো যারা এনভেলাপ আছে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এদেরকে লিপোভাইরাস বলা হয়, অর্থাৎ বাইরে একটা বহিঃস্থ আবরণ থাকে, এদেরকে লিপোভাইরাস বলা হয়। আচ্ছা, এরপর যদি আমরা যাই, এরপর দেখবো যে ভাইরাস এনজাইমও থাকে। এনজাইমের নামগুলো তোমরা পড়তে পারো, যেমন নিউরামিনিডেস, তারপর এইচআইভি ভাইরাসে থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইত্যাদি। আচ্ছা, এরপর শ্রেণীবিন্যাস করা হয়েছে। ভাইরাসের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাস আছে। তো আকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কোনটা দণ্ডাকার কোনটা গোলাকার। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো কি গোলাকার হয়, তারপর ডেঙ্গু ভাইরাসগুলো গোলাকার হয়। দণ্ডাকার টিএমভি ভাইরাসগুলো। তারপর হার্পিস ভাইরাস ঘনক্ষেত্রকার হয়। সিলিন্ড্রিকাল ভাইরাসের মধ্যে ইবোলা ভাইরাস ইত্যাদি। আর নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসকে ডিএনএ এবং আরএনএ দুই ভাগে ভাগ করা হয়। তো তোমরা ডিএনএ আরএনএ ভাইরাস এক্সাম্পল গুলো খুবই ভালো মতো পড়বে, এখান থেকে আসার সম্ভাবনা বেশি যদি এক্সাম্পল থেকে এসে থাকে। তো ডিএনএ আরএনএ ভাইরাসের ক্ষেত্রে কিভাবে তোমরা মনে রাখতে পারো? আমরা বলেছিলাম যে ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে মনে রাখতে পারো টিপিরুভাই T2 ভ্যানিলাতে ভ্যাকসিন নিয়ে এলো, এরকম ভাবে আমরা মনে রাখতে বলছিলাম। তো তাহলে কি হবে যে T2 ভাইরাস, তারপর ভ্যারিওলা ভাইরাস, তারপর ভ্যাকসিনিয়া, ওকে, এই ইত্যাদি ইত্যাদি ভাইরাসগুলো। আর সাধারণত বেশিরভাগই আমরা দেখবো আরএনএ ভাইরাস, যেমন মশকি ঘটিত যে রোগগুলো আছে, যেমন চিকুনগুনিয়া, তারপর ডেঙ্গু, তারপর জিকা ভাইরাস, এগুলো কিন্তু মশকি ঘটিত রোগ, বিশেষ করে অ্যানোফিলিস মশকি ঘটিত রোগ। তো এই যে অ্যানোফিলিস না অ্যাডিস মশকি ঘটিত রোগ, তো এই মশকিগুলোর ক্ষেত্রে এগুলো আরএনএ ভাইরাস। তাছাড়া আরও আছে যেমন পলিও, মামস, তারপর নোভেল করোনা ভাইরাস, এগুলো কি আরএনএ ভাইরাস। আচ্ছা, এরপর উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাসের পার্থক্য আছে। তারপর কিছু আছে ব্যাকটেরিওফাজ ভাইরাস, কিছু আছে সায়ানোফাজ ভাইরাস। তো সায়ানোফাজ কারা? যারা নীলাভ সবুজ শৈবালকে ধ্বংস করে, এই জন্য সায়ানোফাজ। আবার ব্যাকটেরিওফাজ কারা? যে ব্যাকটেরিওফাজ যারা ভাইরাসকে ধ্বংস করে, যেমন টি টু ব্যাকটেরিয়া, তারপর ল্যামডাফাজ, পিফাজ, এরকম। আচ্ছা, তো এইভাবে তোমরা পড়বে। আর উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাসের তোমরা নাম শুনলে তোমরা বুঝতে পারবে যে কোনটা উদ্ভিদ ভাইরাস এবং কোনটা প্রাণী ভাইরাস। আচ্ছা,
এরপর এখানে হচ্ছে আরো কিছু ভাইরাসের আছে নাম, এগুলো দরকার নেই। এরপর তোমরা যাবে ইমার্জিং ভাইরাসের উদাহরণটা তোমরা পড়ে ফেলবে। তারপর ভিরিয়ন ভিরিয়র্স আর হচ্ছে প্রিয়স আছে। সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন হলে হচ্ছে ভিরিয়ন ভাইরাস, আর যদি হয় হচ্ছে সংক্রামক আরএনএ সেক্ষেত্রে হচ্ছে ভিরয়েডস। আর প্রিয়ন্স হচ্ছে প্রোটিনটা যদি আক্রমণ করতে পারে সেই ক্ষেত্রে। তাহলে চিন্তা করো ভাইরাসের গঠনের ক্ষেত্রে ওর বডির মধ্যে নিউক্লিক অ্যাসিড অ্যান্ড হচ্ছে প্রোটিন। তো যদি সম্পূর্ণ ভাইরাস নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন সবাই যদি হচ্ছে রোগ বিস্তার করতে পারে, সেটা হচ্ছে ভয়ন দিয়ে আমরা মনে রাখতে বলছিলাম। প্রিয়স হচ্ছে যদি প্রোটিনটা সংক্রমণ করতে পারে, আর ভিরিয়স হচ্ছে শুধুমাত্র আরএনএটা যদি সংক্রমণ করতে পারে অর্থাৎ রোগ সৃষ্টি করতে পারে সেটা। আচ্ছা, তো এটাও তোমরা পড়ে ফেলবে। তারপর টিএমভির অনেক কিছু আছে, এগুলো দরকার নেই। টি2 ফাজের গঠনটাও খুব বেশি একটা লাগে না। কোভিড নিয়ে অনেক কথা আছে। তারপর ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে লাইটিক আর লাইসোজেনিকের ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবো, এখানে একটা এনজাইম ইউজ হয় কিন্তু, যেমন ধরো হচ্ছে নিউক্লিয়াস এনজাইম ইউজ হয়, তারপর হচ্ছে লাইসোজাইম এনজাইম ইউজ হয় লাইটিক চক্রের ক্ষেত্রে, অর্থাৎ ওইটা দিয়ে ভাঙে ব্যাকটেরিয়াটা হচ্ছে ভাইরাসটা ব্যাকটেরিয়াল ডিএনএ কি হচ্ছে লাইসোজাইম এনজাইম দিয়ে ভাঙে। আচ্ছা, তারপর যখন আবার লাইসোজেনিক চক্র হয় সেক্ষেত্রে হচ্ছে যুক্ত হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো ইন্টিগ্রেজ এনজাইমের ব্যবহার আসে, তাই না? তো এই এনজাইমের নামগুলো তোমরা পড়বা। আর হচ্ছে কোনটা ডেঞ্জারাস বেশি, লাইসোজেনিক আর লাইটিক, তো এটা তোমরা পড়বা। তারপর সেকেন্ডে বা মিনিটে কতটা তৈরি হয় এটাও তোমরা পড়তে পারো। আর হচ্ছে টি2 ব্যাকটেরিয়াতে হচ্ছে লাইটিক হয় আর ল্যামডা ফাস দিয়ে হয় লাইসোজেনিক, তো এগুলো তোমরা পড়ে ফেলবে। আচ্ছা, তো এটা তোমরা পড়লা। এরপর আস্তে আস্তে কি পড়তে হবে, তারপর আরেকটা যে প্রোফাজ সৃষ্টি হয় কোথায়, তাই না? প্রোফাজ সৃষ্টি হবে লাইসোজেনিক চক্রে। ওকে, আর মানুষের ক্ষেত্রে হচ্ছে কোন একটা চক্র আছে লাইটিক ও লাইসোজেনিকের মধ্যে, লাইসোজেনিক চক্রটা হচ্ছে মানুষের একটা রোগ সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা হচ্ছে লাইসোজেনিক চক্র করতে পারে মানুষের মধ্যে। তো এগুলো তোমরা পড়লা। এখন হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, এই পার্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অর্থনৈতিক গুরুত্ব তোমরা কিভাবে কি পড়বা, যেমন হচ্ছে এখানে ভাইরাস মূলত হচ্ছে উপকারিতার ক্ষেত্রে হচ্ছে তোমরা দেখবা যে বিভিন্ন ভ্যাকসিন ট্যাকসিন তৈরি করা আছে, এই কথাগুলো আছে। আচ্ছা, আর অপকারিতার ক্ষেত্রে হচ্ছে তোমাদের রোগ পড়তে হবে। রোগের মধ্যে হচ্ছে মানব দেহ গঠিত কি রোগ হয়, তারপর হচ্ছে প্রাণীতে কি রোগ হয়, আর উদ্ভিদে কি রোগ হয়। তো মানব দেহ গঠিত যে রোগগুলো আছে সেটার একটা চার্ট আছে, এই চার্টটা আমি দেখাচ্ছি, এটা তোমরা অবশ্যই মাস্ট বি ভালো মতো পড়ে ফেলবা। এই যে এই চার্টটা দেখো, এই যে এই চার্টটা, এখানে উদ্ভিদ ভাইরাস এবং মানব দেহে যে প্রাণী দেহে যে রোগগুলো হয় ভাইরাসের নাম আছে, পোষক দেহ আছে এবং শিষ্ট রোগের নাম আছে। তো তোমরা এই চার্টটা ভালো মতো পড়বে, এবং এটা আমি পড়িয়েও দিয়েছি। তো আমি এখানে আর এটা নিয়ে ডিসকাস করবো না, আমি জাস্ট তোমাদেরকে এটা নিয়ে একটু আলোচনা করলাম। আচ্ছা, এরপর এখানে ভাইরাস ঘটিত যে রোগগুলো, যেমন ইবোলা ভাইরাস, তারপর হচ্ছে জিকা ভাইরাস, এগুলো নিয়ে একটু বিস্তারিত কথা আছে, তাই না? নিপা ভাইরাস, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু ইত্যাদি ভাইরাসগুলো, তো এগুলো নিয়েও কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। ওকে, তো ওই জিনিসগুলো হচ্ছে তোমরা অত বিস্তারিত পড়ার কোনো দরকার নাই, তোমরা যদি এই চার্টটা পড়ো তাহলেই হবে। উদাহরণটা যে কোন ভাইরাসের জন্য কোন রোগ হয়, এটা একটু লাগবে। আচ্ছা, এরপর তোমরা হেপাটাইটিসটাও পড়ে ফেলবে ভালো মতো। হেপাটাইটিস আমি খুব ভালো মতো বিস্তারিত পড়িয়েছি। হেপাটাইটিসের মধ্যে এইখানে পড়তে হবে যে সুপ্তিকালটা কত, তারপর হচ্ছে হেপাটাইটিস এ বি সি ডি ই এই পাঁচটার যে ক্যাটাগরি আছে, সেই পাঁচটা ক্যাটাগরির মধ্যে কিছু পার্থক্য আছে। অর্থাৎ যেমন সি ভাইরাসটা হচ্ছে নিরোগঘাতক, আবার বি ভাইরাসটা সব থেকে কমন, এবং হেপাটাইটিসের কারণে হচ্ছে সব থেকে কমনলি জন্ডিস হয়। তো এই যে কমন কিছু কথাবার্তা, এগুলো তোমরা একটু পড়বে। আর এরপর হচ্ছে ডেঙ্গু নিয়ে একটু আলোচনা করা যায়। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কমনলি যেটা আসে, যে এখানে হচ্ছে সাধারণ হাড় ভাঙা জ্বর হয়, তার মানে হচ্ছে কোমরে অনেক ব্যথা হয়, তাই না? এবার হচ্ছে হিমো কনসেন্ট্রেশন হয়, তার মানে কি প্লাটিলেট অনেক কমে যায়। তো প্লাটিলেট অনেক কমে যায়, অনুচক্রিকা অনেক কমে যায়, 1.5 লাখের নিচে নেমে আসে, অনেক সময় 50,000 নিচে নেমে আসে। তো এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। তাহলে কি হবে, ব্লিডিং হবে প্লাটিলেট কমে গেলে। আচ্ছা, কারণ প্লাটিলেটের কাজ কি, রক্ত জমাট বাঁধানো। তো এগুলো তোমরা পড়বে। এরপর হচ্ছে পেপার রিং স্পট যে ভাইরাসটা, এটা নিয়ে বিস্তারিত তেমন কিছু পড়ার নাই। তারপর তোমরা এখানে জাপ পোকা, সাদা মাছির কথা পড়তে পারো। তারপর এফিড্রা নামক একটা পোকা আছে, এরপর এফিড নামক একটা পতঙ্গ আছে, সেই পতঙ্গের কারণে হচ্ছে এটা হয় আর কি, পেপার রিং স্পট ভাইরাসটা। তো তোমরা এই টাইপের কিছু নাম পড়তে পারো আর কি, তাহলেই হবে। আর তেমন বিস্তারিত কখনো আসেও না, লাগবেও না। আচ্ছা, এবার আসি আমরা ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়াটা আমরা একটু সামারি করে দিই। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমরা কি পড়বে, যে ব্যাকটেরিয়াল জনক কি, এটা তোমরা পড়তে পারো। তারপর হচ্ছে আধুনিক ব্যাকটেরিয়াল জনককে লুই পাস্তুর, কারণ সে জার্ম থিওরি অফ ডিজিজ দিচ্ছেন, এই জন্য তাকে বলা হয়। তারপর হচ্ছে এখানে ব্যাকটেরিয়া সম্পর্কে আমাদের পড়তে গেলে যেটা পড়তে হবে, যে একটা ব্যতিক্রমী ব্যাকটেরিয়া আছে যার হচ্ছে কোষপ্রাচীর নেই, মানে সব ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর আছে, কার কোষপ্রাচীর নেই, মাইকোব্যাকটেরিয়াম, অর্থাৎ অর্থাৎ যক্ষার যে ব্যাকটেরিয়াটা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো মাইকোব্যাকটেরিয়ামটা অন্যান্য ব্যাকটেরিয়া থেকে একটু আলাদা, এবং এটা অনেক ঝামেলার একটা ব্যাকটেরিয়া, ট্রিটমেন্টটা খুব ঝামেলা। এই জন্য যক্ষা রোগটা হলেও কিন্তু অনেক জটিল হয়ে থাকে। আচ্ছা,
তো এগুলো তোমরা পড়লা এখানে, তারপর তোমরা অবশ্যই ব্যাকটেরিয়ার গঠন পড়বা। ব্যাকটেরিয়ার গঠনের ক্ষেত্রে তোমাদের যেটা লাগবে কোষপ্রাচীর প্রধান উপাদান টুপাদান এইখানে না পড়লে হবে, তোমরা গঠনের মধ্যে যা পাবা। তো বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে জিনিসটা পড়বা এখানে, এই যে বাধ্যতামূলক অবায়বীয়কে, বাধ্যতামূলক অবায়বীয় অর্থাৎ কার হচ্ছে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, কে হচ্ছে অক্সিজেন না থাকলে বাঁচতে পারে না, সেটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়, অক্সিজেন না থাকলে বাঁচতে পারবে না, অর্থাৎ তোর বাঁচার জন্য অক্সিজেন লাগবে, সেটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। আচ্ছা, আর একটা হচ্ছে সুবিধাবাদী, মানে সুবিধাবাদী এটা কি অবায়বীয় না বায়বীয়? এটা হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়, মানে অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইকোলাই, ইকোলাই এটা হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়। তো তোমার এই এক্সাম্পলটা অনেক ভালো মতো পড়বা। এরপর এখানে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগের মধ্যে আছে কোষের আকৃতিগত শ্রেণী বিভাগ আছে, কক্কাই কোনগুলো, এটা অনেক খুব বেশি একটা লাগে না, স্টাফাইলো কোনগুলা। তো এখানে তাও তোমরা হচ্ছে ইকোলাইয়ের এটা পড়বা, তারপর ভিব্রিও কলেরা কেমন দেখতে, কমন যে ব্যাকটেরিয়ার নামগুলো তোমরা জানো সেগুলো তোমরা পড়ে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ স্টেনিং এর ভিত্তিতে। তো গ্রাম পজিটিভটা কেমন হয়, ক্রিস্টাল ভায়োলেট ধারণ করে, আর গ্রাম নেগেটিভটা কিন্তু ক্রিস্টাল ভায়োলেট ধারণ করতে পারে না, কারণ হচ্ছে যে সেলটা সেটা খুবই থিন, পাতলা। তো এই জন্য ওর পরবর্তীতে কি ধারণ করে, লাল রঙের স্যাফারিন ধারণ করে। তো গ্রাম নেগেটিভটা আমরা কি পাবো, মাইক্রোস্কোপে লাল পাবো, আর গ্রাম পজিটিভটা হচ্ছে আমরা মাইক্রোস্কোপে ক্রিস্টাল ভায়োলেট পাবো, কারণ গ্রাম পজিটিভের সেল ওয়ালটা ঠিক মোটা, আর গ্রাম নেগেটিভের সেল ওয়ালটা হচ্ছে পাতলা বা থিন। আচ্ছা, তো এইটা এখানে আছে, আর এইখানে তোমরা এক্সাম্পল গুলো পড়বা। এক্সাম্পল ক্ষেত্রে যেমন গ্রাম পজিটিভের ক্ষেত্রে কমনলি যদি আমরা বলি যে স্ট্রেপ্টোকক্কাই, তারপর হচ্ছে স্টাফাইলোকক্কাই, তারপর অ্যাক্টিনোব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ওকে, এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে ভিব্রিও, ভিব্রিও যে ব্যাকটেরিয়াগুলো আছে, তারপর ইকোলাই ব্যাকটেরিয়া, এগুলো, তারপর শিগেলা ইত্যাদি ব্যাকটেরিয়াগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, তো এইগুলো তোমরা এক্সাম্পলগুলো এখান থেকে পড়ে নিবে। এই এখন আসি আমরা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। তো গঠনের মধ্যে তোমরা কি পড়বে, গঠনের মধ্যে কোষপ্রাচীরটা খুব ভালো মতো পড়বে, যে পেপটিডোগ্লাইকান বলা আছে, তারপর মুরামিক অ্যাসিড থাকে, এই যে গঠনগুলা কি কি থাকে সেটা তোমাদের ভালো মতো পড়তে হবে, টিকোইক অ্যাসিডও থাকে, ওকে। আচ্ছা, তো গঠনটা তোমরা পড়লা। এরপর হচ্ছে এখানে কোন কোন এনজাইম থাকে এগুলো তোমাদের পড়তে হবে, যে ব্যাকটেরিয়া যে কোষপ্রাচীরটা আছে সেটা তুমি কোন এনজাইম দিয়ে বিগলিত করতে পারবে, এটা হচ্ছে লাইসোজাইম এনজাইম। বুঝছিলাম না যে ফাস্ট ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া ফাস্ট যারা থাকে, অর্থাৎ টি টু ফাস্ট যারা যারা লাইটিক চক্র করে, তাদের হচ্ছে কিন্তু যে লাইসোজাইম এনজাইম থাকে, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষপ্রাচীরটাকে গলাইতে পারে। আচ্ছা, এটা তোমরা পড়লা। এরপর হচ্ছে তোমরা ক্যাপসুল সম্পর্কে পড়বা। ক্যাপসুল হচ্ছে কি একটা বাইরের একটা এক্সট্রা একটা লেয়ার, তাই না, স্লাইম স্তর বলা হয় এটাকে। এটা হচ্ছে প্রতিকূল অবস্থা থেকেও ব্যাকটেরিয়াকে রক্ষা করে, এটা গেল। তারপর হচ্ছে ফ্লাজেলা, ব্যাকটেরিয়া ফ্লাজেলা হচ্ছে মুভ করতে সাহায্য করে, চলতে সাহায্য করে ফ্লাজেলা। তারপর হচ্ছে পিলি থাকে, পিলি হচ্ছে পোষক কোষে যুক্ত হতে সাহায্য করে। তারপর ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেনটা, ব্যাকটেরিয়াতে কিন্তু প্লাজমা মেমব্রেন আছে, আমাদের যেমন প্লাজমা মেমব্রেন আছে ব্যাকটেরিয়ার আছে, কিন্তু ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেনে কিন্তু আমাদের মতো কোলেস্টেরল নাই, অর্থাৎ স্টেরল নাই। আমাদের প্লাজমা মেমব্রেনের 4টা কম্পোনেন্ট, তাই না, যেমন হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, তারপর হচ্ছে মেমব্রেন প্রোটিন থাকে, তারপর কোলেস্টেরল থাকে, ওকে, তারপর গ্লাইকোক্যালিক্সেল লেয়ার থাকে, কিন্তু ওদের কিন্তু কোলেস্টেরল নাই। আচ্ছা, তারপর হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাইটোপ্লাজমটা, অর্থাৎ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি পাবো, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে আমরা নর্মালি কি পাই, একটা হচ্ছে একটা আদি ক্রোমোজোম পাবো আমরা। আদি ক্রোমোজোম, এটা কিন্তু প্রকৃত ক্রোমোজোম না, আদি ক্রোমোজোম। কেন আদি ক্রোমোজোম, কারণ এখানে শুধুমাত্র হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএটা থাকে। আর ডিএনএটা কেমন, দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ, দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ, তার মানে এটা একসূত্রক না, দ্বিসূত্রক। তারপর হচ্ছে এটা কি আমাদের মতো থাকবে না, এটা হচ্ছে বৃত্তাকারে সাজানো থাকে, ওকে। তো দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ, যেটা হচ্ছে ওদের মেইন জেনেটিক ম্যাটেরিয়াল, যেটাকে আদি ক্রোমোজোম বলা হয়। এছাড়াও বাইরে আরেকটা ডিএনএ থাকতে পারে, বৃত্তাকার ডিএনএ, যেটা হচ্ছে স্বল্প জিন ধারণ করে, এটাকে বলা হয় প্লাজমিড। তো এটা তোমাদের মনে রাখতে হবে, প্লাজমিডটা কিন্তু হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এটা কিন্তু হচ্ছে মেইন জেনেটিক ম্যাটেরিয়াল না প্লাজমিডটা। তো প্লাজমিড থাকলে কি হয়, প্লাজমিড থাকলে হচ্ছে ও হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে জিনগুলো আছে বা ক্যাপাসিটি আছে ওর মধ্যে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হইতে পারে। তাছাড়া ওর মধ্যে কিছু জিনিস আছে, যেমন কলিসিন, ভাইব্রোসিন তৈরি হয়, যেগুলো দিয়ে হচ্ছে আমরা মেডিসিন তৈরি করতে পারি, ওকে। আচ্ছা, তো এইগুলো গেল, তুমি এগুলো হচ্ছে আলোচনা পড়ে ফেলবা। ব্যাকটেরিয়ার জননের মধ্যে জাস্ট প্রথমত পড়তে হয়, যাতে মেইন জনন কি, দ্বিভাজন, এটা পড়লেই হয়, বাইনারি ফিশন। তাছাড়া ওদের আর কি কি হতে পারে, মুকুলোদ্গম হতে পারে বা বাড়ি হতে পারে। তাছাড়া অযৌন জননের মাধ্যমে ওরা গনেডিয়া তৈরি করতে পারে। তারপর অন্তরেণু বা অ্যান্ডোস্পোর তৈরি করে, এটা হচ্ছে কি একটা অযৌন জনন পদ্ধতি। আর এই অ্যান্ডোস্পোরের মাধ্যমে কি করে, ওরা প্রতিকূল অবস্থাতে হচ্ছে ওরা স্পোর তৈরি করে। আর এই স্পোর যেগুলো আছে, স্পোরগুলো কিন্তু স্বাভাবিক যে আমরা 100°C তাপমাত্রায় বা আমরা যে স্টেরিলাইজেশনের যে জিনিসগুলো ইউজ করি সেগুলো দিয়ে কিন্তু আমরা স্পোরটাকে দূর করতে পারি না। স্পোর দূর করার জন্য আমাদের স্পেশাল পদ্ধতি ইউজ করতে হয়, সেটাকে অটোক্লেভিং বলে। যাক, এগুলো তোমাদের এখন দরকার নেই, তাও একটু বলে দিলাম। এবার হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা। উপকারিতার মধ্যেই হলে তোমাদের রোগ পড়তে হবে, যে অপকারিতা হলে অপকারিতার মধ্যে রোগ পড়তে হয়। আর উপকারিতা বলতে কি, ব্যাকটেরিয়ার উপকারিতা ক্ষেত্রে তোমাদের কৃষি ক্ষেত্রে কি কি লাগতেছে, যেমন হচ্ছে নাইট্রোজেন সংবহন করে কে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে ইত্যাদি লাগবে।
তারপর হচ্ছে যে চিকিৎসকের আছে, চিকিৎসাতে কি কি কাজ ইউজ করা হয়, যেমন ভিটামিন তৈরি করা হয়, ভিটামিন তৈরি করে কি আমাদের মানব দেহে, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে আমাদের অন্ত্রে থাকে, বৃহৎ থাকে, যে হচ্ছে ভিটামিন তৈরি করে, ভিটামিন কে, ভিটামিন বি12 তৈরি করে। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিষেধক টিকা তৈরিতে, ভ্যাকসিন তৈরি করতে এটা কাজে লাগে। অর্থাৎ যে নিষ্ক্রিয় যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াটাকে আমাদের বডির মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়, অ্যান্ড ওইটার বিপরীতেই হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম কাজ করে, আর একটা ভ্যাকসিন তৈরি মানে অ্যান্টিবডি তৈরি হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে ভ্যাকসিন আর কি। আচ্ছা, তো এগুলো তোমরা পড়ে ফেলবে, এগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর ভিটামিন তৈরির পার্টটা পড়বে ভালো মতো, এই যে ইকোলি এবং অন্যান্য ব্যাকটেরিয়া কি করে, মেইনলি হচ্ছে ভিটামিন বি12 আর ভিটামিন কে, এটা তোমাদের বলতেই হবে। ভিটামিন কে, বি12, ফলিক অ্যাসিড এগুলো তৈরি করে। আচ্ছা, এরপর হচ্ছে মানুষের অপকারিতা, মানে ব্যাকটেরিয়ার অপকারিতা। এখানে হচ্ছে মানুষের রোগ সৃষ্টি হয়, উদ্ভিদের কি কি রোগ সৃষ্টি করে, এগুলো লাগবে। তো মেনলি ভাইরাসের ঘটিত রোগ আর ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা তোমাদের দুইটা আলাদা আলাদা চার্ট করে তোমরা হচ্ছে পড়ে ফেলবে, প্র্যাকটিস করবে তোমরা। ওকে। আচ্ছা, তো এখানে ব্যাকটেরিয়ার কারণে যে মানব ঘটিত যে রোগগুলো হয় সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিবে। উদ্ভিদের রোগগুলো এখানে দেওয়া আছে। তো মানুষের ঘটিত রোগগুলো কি কি আছে, যেমন হচ্ছে যক্ষা হয়, ওকে, তারপর নিউমোনিয়া হয়, যক্ষা হয়, নিউমোনিয়া হয়। তোমরা সিস্টেম ওয়াইজও মনে রাখতে পারো চাইলে, যে লাংস অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের কি কি আছে, যেমন যক্ষা, তারপর হচ্ছে নিউমোনিয়া, তারপর আর কিছু নাই। তারপর হচ্ছে আমরা যদি পেটে যাই, পেটে গেলে আমরা কি পাবো, যেমন হচ্ছে কলেরা, তারপর হচ্ছে টাইফয়েড, তাই না? এগুলো হচ্ছে কি পেটের জনিত রোগ আর কি। আচ্ছা, এরপর হচ্ছে হুপিং কাশি, ধনুষ্টঙ্ক বা টিটেনাস হয়। টিটেনাস হলে কি হয়, হাত পা বাঁকিয়ে যায়। ওকে। আচ্ছা, তো এগুলো তোমরা পড়ে নিবে। এরপর তারপর আর একটা জিনিস খেয়াল করবা, এখানে দেখবা বেশিরভাগ রোগের শেষে হচ্ছে ইস থাকে, অর্থাৎ টিআইএস, এবার পারটুসিস, তারপর মেনিনজাইটিস। ওকে। তারপর হচ্ছে এগুলো তোমরা খেয়াল করলে পাবা, কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের এই রোগগুলো হয়। তো আর শেষে দেখা যায় সিস কথাটা থাকে অনেক সময়। আচ্ছা, এরপর তোমরা আর একটা যে আর কি পড়তে পারো, আর এখানে তেমন কিছু পড়া নাই। এখানে আদর্শ অ্যান্টিবায়োটিক, এই টপিকটা নতুন অ্যাড করা হয়েছে এই বইগুলোতে, পূর্বের বইগুলোতে ছিল না। এখানে বাকি যে দাগানো লালগুলো আছে সেগুলো তোমাদের পড়লেই হবে। আর ধান গাছের ব্লাইট রোগ, এগুলো এটা একটু পড়তে পারো চাইলে, কারণ হচ্ছে এটার সাথে একটা ইতিহাস আছে, যেটার কারণে এই ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হচ্ছে দুর্ভিক্ষ হয়েছিল আর কি। তো এটা একটু তোমরা পড়বা। আচ্ছা, এরপর কলেরা নিয়ে একটু বিস্তারিত আছে। কলেরা নিয়ে হচ্ছে কি লাগবে, যে কলেরার কারণে কি হয়, কলেরার কারণে হচ্ছে ডিহাইড্রেশন হয় আমাদের বডিতে, এটা একটু লাগবে। আর একটা পড়বো, সেটা হচ্ছে যে কলেরা কি, কলেরা হচ্ছে একটা কলেরা যে নামক একটা অ্যান্টেরোটক্সিন থাকে। অ্যান্টেরো কথাটা কেন আসছে, অ্যান্টেরো মানে পেট, তো পেটের মধ্যে একটা টক্সিন থাকে, ভাইব্রিও কলেরা হচ্ছে অ্যান্টেরোটক্সিনটা তৈরি করে, যার নাম কলেরাজেন। এটার কারণে হচ্ছে আমাদের বিষক্রিয়া হয়, এরপরই হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো হয় আর কি, সিমটমসগুলো দেখা যায়, যে ডায়রিয়া হয় আর কি। আচ্ছা, তো এগুলো তোমরা পড়বা। তারপর এখানে আর তেমন কিছু নাই পড়া। আচ্ছা, এবার সেই ম্যালেরিয়াতে তোমরা কি পড়বা, প্রথমত তোমাদের হচ্ছে চারটা যে এইটা আছে, যে চার ধরনের, যেগুলো হচ্ছে মানুষের রোগ সৃষ্টি করতে পারে, যে ফ্যালসিপারাম ওভালে, 5X ম্যালেরিয়া ইত্যাদি। এই চারটার তোমরা নাম জানবা। জানার পর এখানে যেটা পড়তে হবে, কোনটা ম্যালিগন্যান্ট, কোনটা মাইল্ড, কোনটা বিনাইন, কোনটা কোয়ার্টার্ন। ওকে। কোয়ার্টার্ন বিনাইন কিভাবে আসে, যেমন যদি 2 ঘন্টা মানে 2 দিন পর, 48 ঘন্টা পর পর জ্বর আসে, মানে জ্বরের প্রকৃতি আছে কিন্তু, যে 48 ঘন্টা পর পর জ্বর আসে, কোনটা হচ্ছে 72 ঘন্টা পর পর, কোনটা হচ্ছে 36 থেকে 48 ঘন্টা পর পর। ওকে। সেটার ভিত্তিতে হচ্ছে এটা এইখানে নামকরণগুলো এখানে এইভাবে হয়ে থাকে। আচ্ছা, তো তোমরা হচ্ছে দেখবা যে যেটা 72 ঘন্টা পর অন্তর অন্তর জ্বর আসে, মানে 72 ঘন্টা পর মানে কি চতুর্থ দিন জ্বর আসে, তো এটা মনে রাখবে কোয়ার্টার। কোয়ার্টার মানে হচ্ছে চার, চতুর্থ। তারপর 48 ঘন্টা পর মানে কি তৃতীয় দিন আসে, তার টার্সিয়ান, টার্সিয়ান মানে কি তিন। ওকে। তো এরকম কোয়ার্টারনারি, তারপর টার্সিয়ারি, টার্সিয়ারি দিয়ে বোঝায় তিন, কোয়ার্টারনারি দিয়ে বোঝায় চার, চতুর্থতম দিনে জ্বর আসে 3 দিন পর পর। আচ্ছা, তো ম্যালেরিয়ার কোন মশা দ্বারা হয়, ম্যালেরিয়া কিন্তু অ্যাডিস না, ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশকে বাহিত রোগ। এবং এই ক্ষেত্রে এদের হচ্ছে কাঁপুনি দিয়ে অনেক জ্বর আসে। তো জ্বরের ধরনটা তোমরা পড়বা, এখানে হচ্ছে ইতিহাসটা দেওয়া আছে, ইতিহাসটা তোমরা একটু দেখবা। আর এখানে রোগের পর্যায় আছে, পর্যায়টা খুব বেশি একটা লাগে না, বাট মূলত এইটা তোমাদের লাগবে, যে জীবনচক্রের ধাপটা, তোমরা যদি এইটা পুরোটা হচ্ছে মাথায় রাখতে পারো তাহলেই হবে। এই ধাপগুলো লাগে লাগে কেন লাগে, কারণ অনেক সময় এরকম প্রশ্ন আসে যে সিগনেট রিংটা কখন দেখা যায়, তারপর হচ্ছে ম্যালেরিয়াতে হচ্ছে কখন বা কোন ধাপে হচ্ছে জ্বর সৃষ্টি হতে পারে আমাদের, কখন কোন স্টেজে হচ্ছে আমাদের জ্বর আসে, যখন ম্যালেরিয়ার এটা লোহিত রক্তকণিকা যকৃতকে ধ্বংস করে লোহিত রক্তকণিকা চলে আসে, অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইটোকনিক চক্র যখন শুরু হয়, তখন হচ্ছে আমাদের জ্বর আসে ব্লাড আসার পর। তার আগে কিন্তু আমরা সিমটমস দেখি না। ওকে। আচ্ছা,
এরপর হচ্ছে মশকির দেহে কি কি হয়। মশকির দেহে মূলত মূলত ম্যালেরিয়ার দুইটা চক্র, যৌন জনন যে পার্টটা আছে, অর্থাৎ ওই পার্টটা হয় হচ্ছে মশকের মধ্যে, আর আমাদের মধ্যে যে পার্টটা সেটা হচ্ছে অযৌন জনন পার্ট। অযৌন জনন পার্টটা হয়, অর্থাৎ মশকির মধ্যে যেটা হবে সেখানে হচ্ছে মিলন হবে গ্যামেটের, কোন গ্যামেটে, স্ত্রী গ্যামেটের মিলন হবে, এই জন্য বলা হয় যৌন জনন। আর আমাদের মধ্যে যেটা হয় মানুষের দেহে সেটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি হয়, এখানে কিন্তু পুং আর স্ত্রী গ্যামেটের মধ্যে মিলন হয় না। আচ্ছা, তো এখানে হেপাটিস এক্সনে এই চক্রগুলো তোমরা পড়ে ফেলবে, এটা হচ্ছে এটা নিয়ে বিস্তারিত লেকচার দেওয়া হয়েছে, তো তোমরা ওইটা দেখে নিলেই হবে। অ্যান্ড ম্যালেরিয়া নিয়ে আর তেমন কিছু নাই। আর ম্যালেরিয়ার সুপ্তাবস্থাটা পড়তে হবে, যে কোনটা সুপ্তাবস্থা কতদিন, এটা মনে রাখারও উপায়টা হচ্ছে আমি লেকচার ক্লাসে বলে দিয়েছি, তো তোমরা ওই লেকচারটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, তো এই ছিল আমাদের অণুজীব নিয়ে হচ্ছে একটা সামারি লেকচার, যে তোমরা কি কি পড়বে, কিভাবে পড়বে। এখানে তোমরা শেষের দিকে যে বিষয়গুলো আছে এগুলো খুব বেশি পড়তে হবে তা না, এগুলো তেমন একটা না পড়লেও হবে। ম্যালেরিয়ার প্রতিকার টতিকার দরকার নেই খুব বেশি একটা। আচ্ছা, ম্যালেরিয়া রক্তশূন্যতার কারণ কি, এটা লাগবে। ম্যালেরিয়া আক্রান্ত যে রোগী তার রক্তশূন্যতার কারণ কি, এই টপিকটা এখানে দাগানো হয় নাই, তোমরা এখান থেকে পড়বা অবশ্যই। এবং কোন স্টেপ থেকে কোনটা আসে, যেটা কারণে হচ্ছে এটা হয়ে থাকে, যেমন হচ্ছে লাইসোলিসিথিন নামক একটা পদার্থ আসে, যেটা কোথা থেকে আসে, প্লিহা থেকে আসে, এটার কারণে হচ্ছে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। তারপর হচ্ছে পরজীবী, পরজীবী যেটা অর্থাৎ ম্যালেরিয়া যে পরজীবী সেটা হচ্ছে হিমোলাইসিন, হিমোলাইসিন নামক একটা অ্যান্টিবডি তৈরি করে, যেটাও লোহিত রক্তকণিকা ধ্বংস করে। লোহিত রক্তকণিকা ধ্বংস করে দুইটা দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের প্লিহা থেকে আসে লাইসোলিসিথিন, যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা ধ্বংস করে, আর একটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী থেকে আসে হিমোলাইসিন, যেটা হচ্ছে একটা অ্যান্টিবডি, এবং এটা হচ্ছে লোহিত রক্তকণিকা ধ্বংস করে। তো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের পড়তে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো পড়বা। তারপর আরো বিস্তারিত জিনিসগুলো হচ্ছে লেকচার ক্লাসে আলোচনা করা হয়েছে, লেকচারগুলো তোমরা করে ফেলবে, প্লেলিস্ট আকারে দেওয়া হয়েছে। আচ্ছা, এন্ড শেষে তোমরা হচ্ছে এখানে এই যে সামারাইজ যেটা আছে, সারসংক্ষেপটা অবশ্যই পড়বা একবার, সারসংক্ষেপটা পড়বে। এন্ড হচ্ছে আমাদের যে এক্সাম যে ব্যাচটা আছে, এক্সাম যে কোর্স আছে, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ইভেন ওইখানে হচ্ছে ফ্রি অনেক এক্সাম আছে, ফ্রি অনেক কুইজও দেওয়া আছে, সব ফ্রি কুইজগুলো এক্সামগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড পেইড ভাবেও দেওয়া আছে, সেটাও তোমরা করতে পারো। পেইডে হচ্ছে আমাদের সিস্টেম কি, আমাদের হচ্ছে এই যে আমরা যে বইয়ে যে দাগানো লাইনগুলো দেখলাম, সেই দাগানো লাইনগুলো থেকে প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে আমাদের এক্সাম আছে, সেই লাইন বাই লাইনের ভিত্তিতে আমাদের ফ্ল্যাশ কার্ড তৈরি করা হয়েছে, যেন তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো। আবার যদি তোমাদের যে কোশ্চেনগুলো ভুল হয়েছে, যেগুলো তোমরা পরীক্ষা ভুল করেছো, সেটা তোমরা আবার ফিক্স মিস্টেক আকারে একটা দেওয়া হয়েছে, তো তোমরা ওইটা আবার পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র ভুলগুলোই আসবে, সঠিকগুলো আর আসবে না। তো ভুলগুলোর উপর তোমরা আবার এক্সাম দিবে। তো এইভাবে হচ্ছে তোমাদের একটা পূর্ণ প্রস্তুতি সম্ভব। এন্ড ইভেন এগুলোর উপর পরবর্তীতে হচ্ছে আমাদের ভার্সিটি মেডিকেলে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যাড করা হবে, যুক্ত করা হবে। আচ্ছা, তো এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আর একটা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমরা সামারি লেকচার তৈরি করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।